এখানে বসে না থেকে কোনো কাজ করলে তো পারো, তাই না? আমার কাজ করতে ভালো লাগে না, বেশি কথা বলো না তো। কাজ না করলে আমরা খাবো কি? সেটার আমি কি জানি। আমার কথা না হয় বাদই দিলাম, রিমু ঝিমু কি না খেয়ে থাকবে? আমি কিছুই জানি না। আমার হয়েছে যত জ্বালা। তুমি কি এখান থেকে উঠবে না? না, বলি তুমি কাজ না করলে আমাদের সংসারটা চলবে কিভাবে? আমি গুণিনের কাজ শিখেছি। আমি গণনা করে মানুষের ভাগ্য বলতে পারি। মানুষের ভাগ্য বলে আমি টাকা ইনকাম করব। আসছে আমার গুণিন সাহেব, পেটে খাবার পড়ে না একবেলা, তিনি আসছে গুণিনগিরি করতে। গুণিনগিরি করে মানুষের ভাগ্যের কথা না ভেবে নিজের ভাগ্যের কথা ভাবো, বুঝলে? হ্যাঁ, তোমার আমার প্রতিভা সম্পর্কে কোনো ধারণাই নেই। আমি একদিন এই গ্রামের মস্ত বড় গুণিন হব। তুমি দেখে নিও, আমার কথাটা মিলিয়ে নিও। কত বড় মহান পণ্ডিত আসছে আমার বাড়িতে! তুমি থাকো এখানে বসে, আমার অনেক কাজ আছে। তোমার এসব মূল্যহীন কথা শুনলে আমার সংসার চলবে না। আমি তো আর তোমার মতো শুধু নিজের কথা ভাবি না। রিমু, কই তুই? বাহিরে মা। বাইরে কি করছিস? ঘরে আয়। আসছি। বলো মা। ঝিমু কোথায় গিয়েছে? ঘুরতে গিয়েছে মনে হয়। ওর ঘোরাঘুরি আমি বের করছি। তুই পাতিল নিয়ে রান্না বসিয়ে দে, আমি গ্রামের মধ্যে দেখি কোনো কাজ পাই কিনা। ঠিক আছে মা। তুই রান্না করতে থাক, আমি ঘরটা ঝাড়ু দেই। খাওয়া শেষ করে কাজের খোঁজে বের হব। তোর বাবা তো আর কোনো কাজ করবে না, সে গুণিন হয়েছে, গুণিনগিরি করবে। কি তরকারি রান্না করব? তরকারি কোথায় পাবো? দুটো আলু আছে, সেটাই ভর্তা কর। ঠিক আছে। তোমার বাবাকে ডেকে নিয়ে আসো, বলো যে ভাত খাবে না। বাবা, মা তোমাকে খেতে ডাকছে। তুই যা, আমি আসছি। তোর ছোট বোন বাড়িতে ফিরেছে? না বাবা, এখনো ফেরেনি। ওই তো এসে পড়েছে। এত দেরি করলি যে ফিরতে? গ্রাম ঘুরতে গিয়ে দেরি হয়ে গেল। আরে এদিকে তো তোর মা রেগে আগুন হয়ে আছে, খেতে চল ঘরে। চলো বাবা। এতক্ষণে আসার সময় হলো তোর? ভুল হয়ে গিয়েছে, আর কখনো দেরি হবে না। মনে থাকে যেন। মনে থাকবে। সবাই মেঝেতে বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। তোরা দুই বোন বাড়ির কাজ করবি, আমি কাজের খোঁজে যাব। আচ্ছা। জমিদার বাবু, তুমি এখানে কি চাও? আমি আমার মেয়েদের নিয়ে খুবই অভাবে আছি। আমাকে যদি কোনো কাজ দিতেন তাহলে খুবই উপকার হতো। কেন, তোমার স্বামী কোনো কাজ করে না? না জমিদার বাবু, সে বাড়িতে বসে বসে গুণিনগিরি করে, মানুষের ভাগ্যে কি আছে তা গণনা করে, কোনো কাজের না। মাস্ত অকর্মা একটা। আমার হাতেও তো তেমন কোনো কাজ নেই। তা তুমি কি কি কাজ পারো? আমি রান্না বান্না থেকে শুরু করে ঘর মোছা, ঘর গোছানো, বাসনপত্র পরিষ্কার করা, বাড়ির সকল কাজই পারি। দাঁড়াও, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখি তার কোনো কাজের লোক প্রয়োজন কিনা। গিন্নি, ও গিন্নি, একবার বাইরে এসো তো। কি হয়েছে? এত ডাকাডাকি করছেন কেন? তোমার কি আর কোনো কাজের লোক প্রয়োজন? দুজন তো রয়েছে, আরো লোক দিয়ে কি করব? দয়া করে আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, কোনো একটা কাজ দিন। না হলে আমার মেয়েদের নিয়ে যে আমাকে পথে বসতে হবে, আমার ভিটে বাড়ি বিক্রি করতে হবে। এত করে যখন বলছে, তাহলে রেখেই দি। তুমি কি বলো গিন্নি? আচ্ছা রেখে দেন, যেহেতু সে বিপদে পড়েছে, তারও তো একটা গতি হবে। আজকে থেকে তুমি এখানে কাজ শুরু করতে পারো। জি, আচ্ছা জমিদার বাবু, আপনাদের অশেষ দয়া। তুমি বাসনপত্র বাহিরে নিয়ে এসে টিউবওয়েলের কাছে গিয়ে বাসনপত্র মাজতে থাকো। ঠিক আছে। কি করছো বাবা? ঝিমু, আয় আয়, এখানে বস মা। বললে না তো কি করছো তুমি? গুণিনের কাজ করছি। তুই জানিস গুণিন কি? না বাবা, তুমি বলো। গুণিন হলো মানুষের ভাগ্য গুনতে পারে, কার ভাগ্যে কি আছে তা বলতে পারা। এবার বুঝেছিস? হ্যাঁ বাবা। রিমু কি করে? আপু শুয়ে আছে।
ঘরের সব কাজ শেষ করেছিস তো? সব কাজ শেষ। আয় আয়, তোর হাত দেখে তোর ভাগ্য গুনি। তুমি কি সত্যি ভাগ্য গুনতে পারো? একটু একটু পারি। আর তোর হাতটা দে, বাড়িয়ে দে আমার দিকে। দেখো। হুম, তোর হাতে এই যে এই রেখাটা দেখা যাচ্ছে, এটার মানে কি জানিস? না বাবা, তুমি বলো তো দেখি। হ্যাঁ, তোর কপালে বিত্তবান স্বামী জুটবে। তোর কাজের সাহায্যের জন্য অনেক দাস দাসী থাকবে। এগুলো আমাকে খুশি করার জন্য বলছো তুমি, তাই না? আমি জানি এসব মিথ্যে। আমার ভাগ্যে এত ভালো হবে না। না না, মিথ্যে বলতে যাব কেন? তাছাড়া মিথ্যে বলে আমার কি ফায়দা বল? এগুলো তোর ভাগ্যের লিখন। ঝিমু, এদিকে আয় তো। বলো মা। রিমুকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে। মা, তুমি কখন আসলে? কিছুক্ষণ আগেই আসলাম। কাজ পেয়েছো তুমি? হ্যাঁ, জমিদার বাড়িতে কাজ পেয়েছি। আজকে সারাদিন সেখানেই কাজ করলাম। কিছু টাকাও নিয়ে এসেছি সাথে। তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে সংসার চালাতে, তাই না? তা তো হচ্ছেই। তোদের বাবা তো আর কোনো কাজ করে না, সারাদিন শুধু বসে বসে একা একা গুণিনগিরি করে। তোর বাবা যদি সংসারের হালটা একটু ধরতো, তাহলে আমি একটু হাঁফ ছেড়ে বাঁচতাম। ঘরে তো বাজার শেষ হয়ে গিয়েছে। তার জন্যই তো কিছু টাকা জমিদারবাবুর কাছ থেকে নিয়ে এসেছি। ভালো করেছো। দুজনের মধ্যে কে বাজারে যাবি? আমি তো বাজার করতে পারি না, রিমু আপুকে বাজারে পাঠাও। আচ্ছা, রিমুই বাজারে যা। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাব। মা, বাজারের ব্যাগটা নিয়ে এসো। আসছি। নে ধর, এই 100 টাকা নিয়ে গিয়ে চাল ডাল কিনে নিয়ে আসবি। মা, অনেকদিন ধরে আমরা মাছ খাই না, আজকে মাছ নিয়ে আসতে টাকা দাও না। কি করব বল, আমাদের নুন নিয়ে আনতেই পান্তা ফুরায় অবস্থা। মাছ কিভাবে কিনবো? খেতে ইচ্ছে করছে খুব। জমিদারবাবু 100টা টাকাই দিয়েছেন, এটা দিয়ে মাছ কিনলে চাল ডাল কিনবো কি করে? আচ্ছা ঠিক আছে, লাগবে না। আজকে চাল ডাল নিয়ে আসো, আরেকদিন মাছ নিয়ে আসবো। মনে থাকে যেন? মনে থাকবে। তাহলে আমি আসি। আচ্ছা আসো। বাবা, চলো বাজারে যাই। না মা, তুই যা, আমি কাজ করছি। আচ্ছা। চাচা, আপনার দোকানে চাল আছে? হ্যাঁ মা, আছে। কত টাকা কেজি করে বিক্রি করেন? 40 টাকা কেজি মা। এর কম হবে না চাচা? না মা, এর থেকে তো কমে দেওয়া যাবে না। ডাল কত করে কেজি? একটা আছে 50 টাকা, আর একটা 60 টাকা কেজি। তবে 50 টাকা কেজিরটা একটু মোটা হবে। আচ্ছা, 50 টাকারটাই 1 কেজি দেন, আর 1 কেজি চাল দেন। একটু দাঁড়াও, আমি মেপে দিচ্ছি। চাল ডাল তো কিনলাম, এখন মাছের বাজারে গিয়ে মাছের দামটা শুনে যাই। কি মামুনি, মাছ নেবে নাকি? টাটকা মাছ আছে, মাত্রই নিয়ে আসলাম। এই মাছের নাম কি চাচা? রূপচাঁদা। রূপচাঁদা মাছ কত টাকা কেজি? হ্যাঁ, একদম পানির দামে দিচ্ছি, মাত্র 300 টাকা কেজি। বলেন কি, 300 টাকা মাত্র? না থাক, আমার মাছ লাগবে না। আরে যেও না যেও না, দাঁড়াও, কত টাকা দেবে বলো? আমার কাছে টাকা নেই। মা, তুমি শুয়ে আছো কেন? ভীষণ ক্লান্ত লাগছে, তাই শুয়ে আছি। বাজার নিয়ে এসেছি, রান্না করবে না? তোরা দুজনে রান্না করে ফেল মা, আমাকে আবার সকালে কাজে যেতে হবে। আচ্ছা মা, বাজারে আজকে মাছের দাম করেছিলাম, 300 টাকা কেজি চাইলো। তুই মাছের বাজারে কেন গিয়েছিলি? এমনি গিয়েছি মা, তুমি রাগ করো না। বলেছি তো, কিছুদিন পরে মাছ নিয়ে আসবো। এখন রান্না শুরু করে দে, সন্ধ্যা হয়ে আসছে। ঠিক আছে মা। বাহিরে গিয়ে তোর বাবাকে ঘরে পাঠিয়ে দে। দিচ্ছি। বাবা, তোমাকে মা ঘরে যেতে বলেছে। কেন, কি হয়েছে? জানি না, আমাকে শুধু বলতে বললো, তাই বললাম। আচ্ছা, তোরা দুজনে রান্না করতে থাক, আমি ভেতরে যাচ্ছি। তুমি কি আমাকে ডেকেছিলে? ঝিমু বলল। তুমি কি কোনোদিন মানুষ হবে না?
জলজ্যান্ত একটা মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আর তুমি বলছো মানুষ হতে, এটা তোমার খুব অন্যায় কথা। তোমার মেয়েরা মাছ খেতে চাইছে, আমি মা হয়ে দিতে পারছি না। তোমার কি কোনো দায় নেই? তোমার কি ওদের জন্য কোনো মায়া হয় না? মানুষের জন্য মানুষের মায়া না হলে আর কার জন্য হবে শুনি? তুমি ভেবো না, ওপরওয়ালা সঠিক সময়ে সব ঠিক করে দেবেন। সেই পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছু করবার নেই। আমি একটা জিনিস বুঝি না, আমার বাবা মা কোন কুক্ষণে কি দেখে যে তোমার সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা এইভাবে শেষ করে দিলেন। আহা, এর মধ্যে আবার কেন তুমি তোমার বাবা মাকে ডেকে আনছো? বললাম তো আর কিছুদিন সবুর করো। অল্প কয়েকদিনের মধ্যেই আমি বড় গুণিন হয়ে অনেক টাকা আয় করতে পারবো। এটা আমি আমার ভাগ্য গণনা করে পেয়েছি। তুমি এখন কষ্ট করে আমার চোখের সামনে থেকে সরে যাও। বিশ্বাস করো, আমি নিজে থেকে তোমার চোখের সামনে এসে তোমাকে বিরক্ত করতে চাই না। ঝিমু বলল তাই আসলাম। তোমাকে তো বলেছি আমার চোখের সামনে থেকে সরে যেতে, তুমি কি শুনতে পাওনি? আজকে এত দেরি করলি যে আসতে? ভুল হয়ে গেছে আম্মা, আর হবে না। 2 দিন যেতে না যেতেই দেরি করা শুরু করেছিস, এমন করলে কিন্তু চাকরি থাকবে না। এখন থেকে সময় মতো আসবো। ঠিক আছে, এখন রান্নাটা বসিয়ে দে, শেষ করে আমাকে ডাকবি। আচ্ছা আম্মা। আম্মা, কই আপনি? রান্না করা শেষ হয়ে গিয়েছে? হ্যাঁ, এখন কি করব? 1 বালতি পানি নিয়ে এসে ঘরটা মুছে ফেল, একদম মাটি মাটি হয়ে গিয়েছে। ঠিক আছে, করছি। এটা শেষ হলে কাপড় চোপড়গুলো ভালোভাবে ধুয়ে রোদে শুকাতে দিবি। ঠিক আছে। ভালোভাবে পরিষ্কার করবি যেন ময়লা লেগে না থাকে। আরেকটা কথা, জমিদারের জন্য পানি গরম করে রাখিস, তিনি আবার গরম পানি ছাড়া গোসল করতে পারে না। ঠিক আছে। গিন্নি, গিন্নি, আর বাইরে এসে দেখে যাও, দেখো কি নিয়ে এসেছি। কি হয়েছে? এত ডাকাডাকি করছেন কেন? এই দেখো কতগুলো মাছ নিয়ে এসেছি। রশিদ, তুই ঝুড়িটা মাথা থেকে নামিয়ে নিচে রাখ। এত মাছ নিয়ে এসেছেন কেন? বাজারে অল্প দামে রুই মাছ বিক্রি করছিল, তাই দেখে নিয়ে আসলাম। এত মাছ আমরা দুজনে কিভাবে খাবো? আমাদের তো 1 মাস লেগে যাবে মাছ খেতেই। তা এখন কি করব তাহলে? দারোয়ান, মালি, আফরোজা আর রসিকদের মাঝে ভাগ করে দিলে কেমন হয়? কিছু আমাদের জন্যও রাখলাম, আর বাকিগুলো তাদের দিলাম। আপনি কি বলেন? মন্দ বলনি। আচ্ছা, তুমি তবে আফরোজাকে ডাক দাও। আফরোজা, বাহিরে আসো। জি আম্মা, আমাকে ডেকেছেন? এই মাছগুলো ভিতরে নিয়ে অর্ধেক মাছ ফ্রিজে রাখবি, আর বাকি মাছ দারোয়ান, মালি, রশিদ এবং তুই মোট 4 জনের মধ্যে ভাগ করে নিবি। আচ্ছা। জমিদার বাবু, আপনি যে মাছ ভাগ করতে বলেছেন সেখান থেকে আফরোজা বেশি মাছ নিয়ে বাড়িতে চলে গেছে। বলিস কি? তুই প্রমাণ করতে পারবি? হ্যাঁ, আপনি চলুন আমার সাথে, তারপর হাতে নাতে প্রমাণ করে দেব। দাঁড়ান, গিন্নিকে ডেকে নিয়ে যাই। দেখ কত বড় বড় মাছ নিয়ে এসেছি। এত মাছ তুমি কোথায় পেলে মা? জমিদার বাবু দিয়েছে, তিনি বাজার থেকে অনেক মাছ কিনে নিয়ে এসেছেন, তাই কিছু মাছ আমাদেরকেও দিয়েছেন। কতদিন ধরে মাছ দিয়ে ভাত খাই না, আজকে মজা করে খাবো। আচ্ছা, এখন গিয়ে রান্না শুরু কর, আর কিছু মাছ ঘরে নিয়ে গিয়ে পানি দিয়ে রেখে দে। আচ্ছা মা। আফরোজা, বাড়িতে আছিস? জমিদার বাবু, আপনি আমার বাড়িতে কি মনে করে? তুই নাকি 2 ভাগ মাছ নিয়ে এসেছিস। না তো, কে বলল আপনাকে? রশিদই তো বলল যে তোকে 2 ভাগ মাছ নিয়ে আসতে দেখেছে। সে মিথ্যা বলেছে, মাছ আপনার বাড়িতেই আছে। আমি তোর ঘর তল্লাশি করতে চাই। করুন। মনে হয় সে ঘরের বাইরে মাছ লুকিয়ে রেখেছে। আপনারা এখানে আসেন, আমি গণনা করে বলে দিচ্ছি মাছ কোথায় আছে। তুমি পারবে বলতে? অবশ্যই পারবো। আচ্ছা, গণনা করে বলো মাছ কোথায় আছে। বলতে পারলে তুমি পুরস্কার পাবে। আপনার বাড়ি থেকে 29 হাত দূরে লিচু গাছের নিচে হাঁড়ির মধ্যে মাছ রাখা আছে।
গিয়ে দেখুন পান কিনা। সত্যি তো, এখানে মাছ রাখা আছে। আফরোজা, তোর স্বামী তো সত্যি গুণীন। তোকে আরো এমনি এমনি সন্দেহ করলাম। কাল থেকে কাজে আসিস। আর এই নে 5,000 টাকা, তোর স্বামীকে দিস। এটা তার কাজের পুরস্কার। আচ্ছা, এটা তুমি কি করলে? কি করেছি? মাছগুলো ওখানে রেখে এসেছো কেন? ঠিক কাজই করেছি। নিজে তো মেয়েদের মাছ কিনে খাওয়াতে পারবে না, আবার আমাকেও খাওয়াতে দিবে না? নিজের হক যত অল্পই থাকুক না কেন, অল্পেতেই সন্তুষ্ট থাকতে হয়। অন্যের হক কেড়ে নিতে নেই। তুমি আসলে ঠিক কথাই বলেছ। কাজটা আমার ভুল হয়ে গেছে। আমিও আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমিও আর বসে না থেকে সংসারের কাজে মন দেব। তোমাদের আর কারোর কাছে কোনো দিন ছোট হতে দেব না। সবকিছুর জন্য আমি লজ্জিত। তোমার গণনা তো একদম মিলে গেল। এই তো, এতদিনে ওপরওয়ালা আমার দিকে চেয়েছেন, তোমার সুমতি হয়েছে। এর চেয়ে বেশি আর কি পাওয়ার আছে আমার?